মানে ধরেন আপনি যদি টাকা আনেন, ফর এক্সাম্পল আপনি হচ্ছেন ধামতি ইউনিয়নে, হ্যাঁ, আপনি আমাকে নির্বাচনে ফান্ডিং করলেন 20 লাখ টাকা 30 লাখ টাকা আপনি দিলেন, তাহলে কয়েকটা সার্ভিস আপনি আমাকে দিতে হবে, আমি আপনার কাছে লাইবল হয়ে যাবো। কি দিতে হবে? যেমন আপনার এলাকায় গরু বাজার হবে, তখন দেখা যাবে এই গরু বাজার আপনাকে দিতে হবে। তখন আপনি আমাকে ধরেন ওই আপনার এলাকায় ধরেন কোন একটা নিয়োগ হবে, কাজী নিয়োগ হবে, তখন দেখা যাবে সেইখানে আপনি হচ্ছে ইন্টারফেয়ার করার চেষ্টা করবেন। আপনার এলাকায় একটা জলমহল হচ্ছে, আপনার এলাকায় হচ্ছে টেন্ডার হবে, তখন দেখা যাবে আমি সেখানে লাইবল। এখন প্রশ্ন হচ্ছে আমি কি এই ধরনের কোনো ব্যক্তি থেকে টাকা এনেছি কিনা, তাদেরকে এই সুযোগটা দিয়ে? উত্তর না। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি আমাকে 50 লাখ টাকা দিবে, 20 লাখ টাকা দিবে, 10 লাখ টাকা দিবে, এবং সেটা হচ্ছে কি যে, এবং সেটা হচ্ছে একদম আপনার আর আমার নিজস্ব বোঝাপড়া থাকবে বিষয়টা। এমন আমাকে যদি মানুষ টাকা দিতে চেয়েছে, সেটা প্রকাশ্য দিবালোকে সবার সামনে যে আমি টাকা দিতে চাচ্ছি অন কন্ডিশন যে আমি আপনার কাছে অ্যাকাউন্টেবল না, এবং এর বিনিময়ে আমি আপনাকে কিছু দিতে পারবো না, এবং এটা দেবিদ্বারে সবাই জানে না। এখন ইয়েস, এটা থাকবে কখন? এটা থাকবে কখন? যখন আপনি তার সাথে কোনো ধরনের সিক্রেট কোনো আন্ডারস্ট্যান্ডিং এ যাবেন, যেমন প্রকাশ্যে। এবং এটা যে আমি আপনাকে টাকা দিবেন, এটা হচ্ছে যদি দিয়েছেন নির্বাচনে, এবং আমাদের একটা কমিটি ছিল, এবং এই টাকা আমরা সরাসরি কোনোভাবে ইয়া করি না। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমার নির্বাচনে যেটা করেছি, ইনস্টেড অফ রিসিভিং লিকুইড মানি, আমরা বলেছি ওকে ফাইন, আপনি আপনার এলাকার দায়িত্ব নেন, আপনি আপনার এলাকার হয়তো ধরেন এই প্রোগ্রামটা করেছেন, ওখানে খাওয়ার দায়িত্ব দেন, অথবা এটার হচ্ছে ব্যানারটা করে দেন, অথবা চ্যাটগুলো দিয়ে দেন, সিম্পল। এখানে আমার ব্যক্তিগতভাবে বা আমার পার্টি ব্যক্তিগতভাবে ফ্রম ডে ওয়ান আমরা চেষ্টা করেছি রাজনীতিটাকে হচ্ছে আপনার টাকার বাইরে নিয়ে আসা। আদারওয়াইজ আমি যদি ধরেন টাকা নিতাম, তাহলে এখন কি হইতো? সামনে নির্বাচন আছে, আপনাকে আমার মনোনয়ন দিতে হইতো, গরু বাজার দিতে হইতো, আপনাকে আমার হচ্ছে জলমহল দিতে হইতো, আপনার বাড়ির রাস্তা পাকা করে দিতে হইতো, কাজী নিয়োগে আপনাকে প্রাধান্য দিতে হইতো। এখন দেবিদ্বারে সবাই জানে যে আমি কারো কাছে অ্যাকাউন্টেবল না, একজনের কাছেও না, কারণ আমি যেহেতু কারো কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করি নাই। সুতরাং আবার টাকা নিয়ে যদি টাকা কেউ খরচ করে থাকে, আমি তাকে এমন কোনো মানে শর্ত দেই নাই, কমিটমেন্ট দেই নাই যে আপনি আমাকে টাকা খরচ করেন, আমি আপনাকে ফেরত দেব। টাকাটাই তো আবার আপনি টাকাটা এবং যে নেয়া দেয়ার এবং এটা এক ধরনের প্রায়োরিটি ইনভেস্টমেন্ট। আপনাকে ইনভেস্ট করছে, আপনি হচ্ছে কেউ অনার চায়, কেউ পদ চায়, কেউ টাকা চায়, আপনি কোন ফর্মে, তিনটা ফর্মে হচ্ছে আপনি ফেরত দিবেন। কেউ তো হয়তো আপনি তাকে সম্মান দিয়ে কোনো একটা পদ দিবেন, অথবা তাকে কোনো ফর্মে তাকে হচ্ছে অ্যাকোমোডেট করবেন, অথবা তাকে কোনো একটা ব্যবসা পাতি দিবেন। আপনি আমার দেববিদ্যালয়ে খোঁজ নিতে পারেন, এটা যেহেতু পাবলিক প্রোগ্রাম সবাই জানে, এবং এখন এক্সট্রা ইনফরমেশন সবার কাছে আছে, প্রশাসনিক ট্রান্সপারেন্সি আছে। আপনি দেখবেন আমি বিষয়ে সব এটা পলিসি যেটা হওয়ার টেন্ডারমেন্টে যাওয়া কাজ আমার ইভেন আমার কর্মীদের কাছে আমি কমিটেড না যে আপনি যেহেতু আমার নির্বাচন, যেমন আমি হচ্ছে নির্বাচন পরপরই আমি একটা প্রবলেম, যে কিছু এক লোক আসে, তার মেয়ে সে ফেল, তো তার ফর্ম ফিল আপ কেন টেস্টে ফেল, তার ফর্ম ফিল আপটা করার কেন নিয়ম আছে, ফেল করলে তাকে অ্যালাউ। তখন উনি বলল আমি তো নির্বাচন কাজ আপনি তো দেই না যে আমার নির্বাচনে কাজ করলে আপনি ফর্ম ফিল করলেও করাই। বরং এটা হইতে পারতো যে একটু টাকা, আপনি টাকা রাখতে পারছেন না, 10,000 টাকা হয়তো ফর্ম ফিল আপ, এই ক্ষেত্রে তো আমরা পারতাম। এটা আমাদের একজন এটা একটা মানে যে পজিটিভ ভাবে অ্যাপ্রোচ করার, এটা অন্তত করতে পারেন আমার কাছে। তো সবাই এই অ্যাকশনটা করে, তবে আমি এই জায়গাটা এটার লাগামটা যত রাখবো আনফেয়ার। যেমন দিন আগে আমার এলাকায় একটা কাজী সবার একটা যে কাজী হয়তো আপনার দেখা যাবে বিভিন্ন দল থেকে আসে, কিন্তু আমরা আমাদের জায়গায় ডিজিট যে পরীক্ষায় ভালো, ভাইবাতে ভালো আমরা তাকে, তো ভাইবাতে যে ভালো করে কাজী নিয়োগের একটা বোর্ড থাকে, 5জন বোর্ড, এখানে তারপরে সাবরেজিট থাকেন, এখানে তো আপনি যেটা বললেন এটা করতে পারেন। হ্যাঁ, হায়ারার্কি যেহেতু দেখেন স্বাভাবিকভাবে আপনার ওয়ারেন্ট আছে, আমি 30 জন ধরেন এখানে একজন আছেন, হ্যাঁ, স্বাভাবিকভাবে ওয়ারেন্ট নাই, তো এখানে ভাইবা বোর্ডে কে আছে, প্র্যাকটিসটা হচ্ছে নাই ট্রু, এটা অনেক বছর ধরে প্র্যাকটিস হয়ে আসছে, কারণ এটা হয়তো আমাদের আমি জাস্ট ক্লিয়ার করি। দেখা গিয়েছে যে আপনার স্বাভাবিকভাবে যেটা চাই, স্বাভাবিকভাবে এটা হয়ে থাকে, কিন্তু আমি চাই না, কারণ এটা প্র্যাকটিস হওয়ার কথা, বা আদর্শ যে ক্যাপাবল তাকে পাবে, কারণ এটা সাবডিভিশন চেয়ারম্যান আমরা ওই ভাইবা বোর্ড যে সব তার কোনো সেই জায়গাতে, কারণ আমি কারো কাছে ইভেন আগামী বছর মানে ভোট নাও দেয়, যে অনেকে হয়তো ভাবলো হয়তো যে হয়তো সে হয়তো ভাবছে যে আগামী বছর না দিলে জনপ্রতিনিধি, এর মানে এই না যে আমার এক লাইবিলিটি আছে যে আমার নির্বাচনই হবে, আবার টাকা সবাই ধরেন আপনার কাছে আপনি যার বিষয়ে রাইট আছে, সে মনে করে ব্যক্তি যে ভাব মেজরিটি মাইনরিটির সময় একটা মেজর একটা অংশ, আবার মাইনরিটি মানুষটা হওয়া মানে যে এটাই, আবার তো ম্যাক্সিমাম মানুষ একটা রিয়েক্টিয়া যায়, এর মানে মাঝে মাঝে এমন হতে পারে রাইট ভাগ আমি কোশ্চেনটা কোশ্চেন সিরিয়াস প্রবলেম। প্রথম চাপ কে তার, কারণ এখানে তো হচ্ছে যখন জায়গায় নিয়ে যায় আপনি না ভাও না সেই জুটের এটা তো আমাদের রাজ্য, এখানে সরি আদর্শ, এখানে বিষয়টা হচ্ছে আমরা নারী কর্মস্থান, তার সামগ্রিক অধিকার, যে আমরা ইভেন নারী ভোর একটা নারী একটা তার মতামত গ্রহণে তো কর্মক্ষেত্র, এবং এখানে নারী নাগরিক একটা নারী, এবং অবশ্যই ইভেন আমরা আমাদের সমানভাবে স্বাস্থ্য কর্ম এই অধিকার নাগরিক এটা অর্থাৎ প্রথম আকারে নিজেকে প্রথমেই একটা মানে যে সুপিরিয়রের জায়গায় নিয়ে যান, এক্ষেত্রে আমরা এইটার সাথে আমরা অবশ্যই নারী যেই সেই থাকে। এখন ওই নারীদের আমরা অনেক শালীনতার তারপর সব, এখন এই শালীনতা এবং ভোতার এই আইডিয়াটা হচ্ছে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করে দেয় ক্ষমতা। আপনার যদি ধরেন আমি একটু কনজারভেটিভ মাইন্ডের হই, আমার ক্ষমতা, আমি যদি ক্ষমতা একই সাথে সাথে ক্ষমতাবান হই, তখন আমার শালীনতা
শালীনতার সংজ্ঞাও চেঞ্জ হয়ে যাবে, সভ্যতার সংজ্ঞাও চেঞ্জ হয়ে যাবে। তো সেজন্য আমরা মনে করি এই শালীনতা, সভ্যতা, ভব্যতা এগুলির সাথে যেহেতু ক্ষমতা সরাসরি হচ্ছে সম্পর্কিত, তা আমরা আমাদের জায়গা থেকে মনে করি নারী সে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তার কাছে শালীনতার সংজ্ঞা যেটা, তার কাছে সভ্যতার সংজ্ঞা যেটা, ভব্যতার সংজ্ঞা যেটা, সে এটা তার নিজের মতো করে ইন্টারপ্রেট করে সে সেভাবে বিচরণ করবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কে গ্রহণ করেছে বা কে করে নাই, এই অনুযায়ী যদি সে সিদ্ধান্ত নেয় সেটা তার ব্যক্তিগত। আর ওর আপাত যাদের 4 লাখ 8 লাখ বাকি যা তার তোমার প্রশ্ন হচ্ছে এটা রাজনীতি দিয়ে সমাধান করা যায় কিনা। তোর হচ্ছে রাজনীতি ছাড়া এই নাগরিক সমস্যার সমাধান করার দ্বিতীয় কোনো উপায় নেই। এটার হচ্ছে আপনি একটা অথরিটেটিভ বা এটার হচ্ছে একটা মিলিটারি কোন স্টেমে এটার সমস্যার সমাধান করা বা অ্যাডহক ভিত্তিতে সমস্যার সমাধান করা। আপনি যে উদাহরণগুলো বলেছেন, যেমন কৃষির একটা কথা বললেন, ধরেন কৃষিতে এখন হচ্ছে আপনি যদি সারের দাম 1350 টাকা, টেকনিক্যালি মানে ইজ দেয়ার এনি ইস্যু ইউ আর ফেসিং? যেমন ধরেন এখন কৃষকের সার 1300 টাকা, এটা হচ্ছে কিনতে গেলে লাগে 1800 টাকা। এই মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী একটা তৈরি হয়েছে, সিন্ডিকেট তৈরি হয়েছে, সেটাকে সমাধান করার জন্য আপনার অবশ্যই রাজি। কিছুদিন আগে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। এখন এসএসসি পরীক্ষার রেজাল্টে দেখা গিয়েছে আমাদের একটা ঠিক আছে ফাইন, এসএসসি পরীক্ষাটা রেজাল্ট দিয়েছে, তো এসএসসি পরীক্ষাটা রেজাল্টে একটা উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভালো করেছে, একটা উল্লেখযোগ্য শিক্ষার্থী হচ্ছে খারাপ করেছে। এখন এই শিক্ষাক্ষেত্রের একটা ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে এটাও কিন্তু পলিসি রিলেটেড, এবং এই পলিসিটা কিন্তু রাজনৈতিকভাবেই গ্রহণ করা হয়। আপনি এভরি প্রবলেম কামিং আপ ফ্রম দ্য সোসাইটি কামস উইথ সলিউশন, এন্ড দ্যাট কামস ফ্রম রিয়েলি পলিটিক্স। তার নাই বা তার আরো 6000 যায় প্রায়। এখন এটা তো অবশ্যই স্বাভাবিকভাবেই আপনি যেটা বললেন যে একজন সংসদ সদস্যর এটা কিভাবে ডিল করে। তো প্রথমত হচ্ছে যে এই যে ধরেন আপনি বলেন হিমাগার নাই বা হিমাগার হচ্ছে একজন কাজ করতে পারছে না, বিদ্যুৎ নাই, তো সেই ক্ষেত্রে তো আমাদের মানে একজন পলিসি মেকার হিসেবে হোয়াট বি আপনি তো এক্সপেক্ট করেন উই উইল বি কামিং আপ উইথ বেটার সলিউশন, বেটার ইমপ্লিমেন্টেবল হচ্ছে আপনার যেটাকে ইমপ্লিমেন্ট করা যায় এরকম পলিসি নিয়ে আমরা আসবো। তো আমরা তো সেটা নিয়ে এসেছি, যেটা সামগ্রিক শুধু একজন না, একটা সামগ্রিক সমাজ ব্যবস্থা সামগ্রিক সমস্যাটাকে আসলে অ্যাড্রেস করে। যেমন বিদ্যুৎ সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, গ্যাসের সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, এটা আপনি এলাকা ভিত্তিতে যেই সমস্যাগুলো বেশিরভাগ আসে সেই সমস্যাগুলোর সাথে একজন সরাসরি সম্পর্ক, মানে যেটা যদি বলি পলিসি জায়গা বাদে, যেমন সবচেয়ে বেশি সমস্যা আসে এলাকা থেকে মেডিকেল রিলেটেড, যেমন আমার হসপিটাল রিলেটেড ইকুইপমেন্টস এর প্রবলেম, ডাক্তারদের হচ্ছে আপনার দেখা যায় সংখ্যাগত সমস্যা, তাদের রোগীর তুলনায় সংখ্যা কম। তারপরে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে রাস্তাঘাটের যে। তো আমি আমার জায়গা থেকে এই সমস্যাগুলোকে আমরা হচ্ছে ডিউ দেওয়ার মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মিনিস্ট্রিতে সেটাকে অবহিত করি যেন এইগুলো সমাধান করা হয়। এবং প্রায়োরিটি সেট করার ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে আপনার হচ্ছে এই যে মেডিকেল ইস্যু, দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, তারপরে একই সাথে এডুকেশন। তো মোটা দাগে এই 3-4 ভাগে ভাগ করলেই মূল সমস্যাগুলো হয়ে যায়। তারপরে তো ব্যক্তিগত বিভিন্ন প্রবলেম থাকে, সেটাকে ব্যক্তিগত পর্যায়ে করতে হয়। সেটার আসলে কোনো এক ধরনের কোনো মানে একদম একটা ইউনিভার্সাল কোনো ফরম্যাট নাই বা ইউনিভার্সাল কোনো ট্যাবলেট নাই যে বা কোনো ওষুধ নাই যে এইটা দিয়ে 1 চামচ এরে 2 চামচ এরে দিয়ে এটা সমাধান করা যাবে। এখন এটা হচ্ছে কি ধরেন আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে আমার কাছে স্পষ্ট না। ধরেন আপনি কে করতেছে মানে আমরা করতেছি। নাম্বার 1 হচ্ছে প্রথমত প্রশ্নটার মধ্যে যে আমরা খালুগুদের অত্যাচার করতে, এই যে একটা মানে ধরে নেওয়া যে প্রিজাম্পশন, এই যে প্রিজাম্পশন, এটা হচ্ছে যে মেজরিটি মাইনরিটির উপর অত্যাচার করেছে, এটার সাথে আমি এটার সাথে আমি করি না। কারণ আপনি যদি দেখেন ইভেন সবচেয়ে মেজর ইভেন্ট একদম রিসেন্ট পাস্টে যে মেজর ইভেন্ট হয়েছে 2024-এ, এবং সেই ক্ষেত্রে অনেকেই একটা বড় একটা অংশ তারা অ্যাসোসিয়েট করে যে হচ্ছে এখানের মাইনরিটি কমিউনিটি হচ্ছে একদম ইন্ডিয়াকে বেনিফিটেড করার জন্য ফেসিলিটেট করার আওয়ামী লীগকে সময় হচ্ছে আওয়ামী লীগের থ্রুতে সেটা করে। এই ফ্রেমিং এস্টাবলিশ থাকার পরেও আপনি দেখবেন যে 2024 রিসেন্ট পাস্টেও এই ঘটনার পরেও জুলাই প্রেজিং এর পরেও মাইনরিটিকে প্রোটেক্ট করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যথেষ্ট পরিমাণ হচ্ছে প্রোটেক্টিভ শিল্ড নেওয়া হয়েছে, এবং এটা কোনো স্টেট পর্যায় থেকে নেওয়া হয়েছে, সামাজিকভাবে নেওয়া হয়েছে। আপনি সামাজিকভাবে যথেষ্ট পরিমাণ প্রোটেকশন যথেষ্টভাবে বাংলাদেশ যে কোনো পর্যায়ে আপনি যান আছে। এখন আপনি যদি বলেন ফিয়ার ফ্যাক্টর এখানে যদি কাজ করা হয়, আমি মনে করি আমার জায়গা থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে আমাদের ডোমেস্টিক কোনো ফিয়ার ফ্যাক্টর তৈরি করা হয় নাই মাইনরিটিদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য, বরং এক্ষেত্রে হচ্ছে একটা এক্সটার্নাল ফিয়ার ফ্যাক্টর তৈরি করা হয়েছে। এবং এটা হচ্ছে আপনি দেখবেন আওয়ামী লীগ সবসময় এর ফিয়ার ফ্যাক্টরটা তৈরি করেছে মাইনরিটি কেবলমাত্র আওয়ামী লীগের নিরাপদ না। এটা এখন দেখেন মানে আপনি সোসাইটিতে ধরেন আপনি স্বাভাবিকভাবে প্রত্যেকটা ধর্ম আপনার এখানে মাইনরিটি যারা আছে সংখ্যাগত মাইনরিটি এখানে প্রত্যেকেই বাংলাদেশী হিসাবে আমি দেখি। এই যে মেজরিটি মাইনরিটি সংখ্যাগত জায়গা
থেকে আমরা এইভাবে বিভাজনটা প্রত্যেকেই বাংলাদেশ যারা নিজেদেরকে বাংলাদেশী মনে করে না টু আস তারা হচ্ছে মাইনরিটি, কিন্তু হিন্দু সংখ্যাগত কম বলে হিন্দুদেরকে মাইনর হিসেবে যেভাবে ফ্রেমিং করা হয়, বৌদ্ধদেরকে মাইনর হিসেবে যেভাবে করা হয়, পাহাড়িদেরকে মাইনর হিসেবে ফ্রেমিং করা হয়। আমরা এইভাবে দেখতে চাই না, আমরা আমাদের থেকে এইভাবে দেখতে চাই না, বরং এই বিভাজনের ঊর্ধ্বে উঠে আমরা বরং এই সাম্প্রদায়িক প্রীতি বজায় রেখে অতীতে যে ঘটনাগুলো ঘটেছে এবং সেটাতে হচ্ছে আপনি যেটা বললেন যে এখানে স্টেট কোনো ক্ষেত্রে পলিটিক্যাল পার্টি পেট্রোনাইজ এখানে হচ্ছে ভীতি তৈরি করা হয়েছে, কিছু এক্সটার্নাল ভীতি তৈরি করা হয়েছে, সেগুলো যেন আর না ঘটে, বরং এখানে প্রত্যেকটা হচ্ছে মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ, বর্ণের মানুষ সে যেন এখানে ওন ফিল করে থাকতে পারে, সেটার জন্য যথাযথভাবে আমরা চাই এই পরিবেশটা তৈরি হোক। অতীতে আমরা মানে আপনার টকশো শুরুতেই যে বিষয়টি এসেছে যে অতীতের যে ঘটনাগুলো যেখানে একটা আনইজিনেস তৈরি করেছে, সোসাইটির মধ্যে হারমোনি যেটা নষ্ট করেছে, সেটির জন্য পুনরাবৃত্তি আর না ঘটে সেই জায়গাগুলোতে হচ্ছে আমরা সচেষ্ট। আরেকবার ওর কথা ও বলতে ওকে আসি কান্দরুন মানে আপনার কোথাও নাই না এখন কোন জায়গায় আপনি এই অ্যাক্টিভিটিগুলোর মানে এই অ্যাক্টিভিটিগুলোর অ্যাডভোকেট হিসেবে কি আপনি আমাদেরকে মানে ভাবছেন নাকি? আমি ওকে লেটস ইয়েস এটা কিভাবে আপনি উল্টাটা আপনি তো আপনি প্রস্তুত করেন নো অফ কোর্স নট এবং এটাকে আমরা কোনোভাবে এন্ডোর্স করি না। ওকে ফাইন, প্রথমত হচ্ছে এটা যেটা হয়েছে যে ল এন্ড অর্ডার সিচুয়েশন না থাকার, ল এন্ড অর্ডার খারাপ হওয়ার হচ্ছে ফলাফল হিসেবে আমরা এই সোসাইটিতে এই প্রবলেম দেখেছি। ল এন্ড অর্ডার সিচুয়েশন এখানে যখন নাগরিক মনে করবে যে আমি আমার একটা অপকর্মের জন্য আমার শাস্তির মুখোমুখি হতে হবে না, যখন এই ধরনের এক ধরনের পরিবেশ তৈরি হবে তখন হচ্ছে এই ঘটনাগুলো ঘটবে। তো সেই জায়গা থেকে আমরা ল এন্ড অর্ডার সিচুয়েশন, নির্বাচিত সরকার এসছে, আপনার একটা সিভিল সোসাইটি হচ্ছে পেট্রোনাইজ একটা গভর্নমেন্ট আমরা দেখেছি, ইন্টারিম গভর্নমেন্টটা যেটা। তো আমরা ল এন্ড অর্ডার সিচুয়েশনটাকে যত আইডিয়াল আমরা করতে পারবো, এই ধরনের ইস্যুগুলোকে আমরা হচ্ছে অ্যাড্রেস করা আমাদের তত বেশি সহজ হবে। এবং দিন শেষে এই যে মেজরিটি মাইনরিটির এই ফ্রেমে আসলে যদি দেখা হয়, এই প্রবলেমগুলো দিন শেষে স্থায়ীভাবে সমাধান হবে না, বরং আমাদের এগুলাকে সবাইকে অ্যাকোমোডেট করে তারপর হচ্ছে এই সমস্যার সামগ্রিক অ্যাপ্রোচ প্রয়োজন। যে মাইনরিটি মেজরিটি এই বাইনারি সেট করে শুরুতেই যখন আপনি একজনকে মাইনরিটি হচ্ছে কোটিপতি, ইয়েস এনি গোষ্ঠী না, এখানে আমরা সবাই সরব ইন ডিফারেন্ট ফর্ম, পলিসি নিয়ে কাজ করছি, এখানে হচ্ছে নিজেকে প্রস্তুত করছি, এখানে আমাদের কাজ তো কম্পার্টমেন্টাল। তো সবাই আমরা জুলাই পদযাত্রা আমরা সারা দেশব্যাপী গিয়ে সরব ইন ডিফারেন্ট। এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আমি যেহেতু এখানে বাদ দেওয়া না দেওয়া এই জায়গাগুলোতে এই আলাপগুলো আমার কাছে এটা অপলাপ মনে হয়, কারণ তখনকার প্রয়োজনীয়তার ভিত্তিতে, তখনকার সামগ্রিক প্রয়োজনীয়তার ভিত্তিতে যারা বেশি মনে হয়েছে যে পলিটিক্যাল, যারা বেশি পলিটিক্যালি কন্ট্রিবিউট করতে পারবে বা সামগ্রিক ব্যবস্থাপনার সাথে যারা সবচেয়ে বেশি সংযুক্ত, তাদেরকে নেওয়া হয়েছে। এটার সাথে আমি আসলে ওই অর্থে মানে কোনো ধরনের মানে সমস্যা সুবিধা অসুবিধাভাবে মানে প্রয়োজন বোধ করি। আমি শুরুতে বলেছি রাজনীতিটাকে যদি আপনি হচ্ছে বর্জুয়াদের ব্যবসায়ীদের বাইরে নিয়ে আসতে পারে, এটা আসলে খুবই ডিফিকাল্ট হচ্ছে ইতিবাচক, কারণ এই সংসদেও আমাদের এই যে 300 জন আছে, এখানেও বিভিন্ন ব্যবসায়ীর প্রতিনিধি হিসেবে এই সংসদ, এবং দেখা যায় কি আপনার নির্বাচনে দেখা যায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ফান্ড 20 কোটি 50 কোটি 10 কোটি 30, তার মানে আপনি ওর রিপ্রেজেন্ট হিসেবে আপনি তার পারপাস সার্ভ করবেন, ওই প্রতিষ্ঠান ফ্রেন্ডলি হচ্ছে পলিসি আপনি মেক করবেন। এবং দেখা গিয়েছে কি বসুন্ধরার যে মিডিয়া, আপনি নিজে মিডিয়ার মানুষ, আপনি জানেন এটা এক ধরনের, এটা হচ্ছে পুরা মিডিয়াকে যেভাবে হচ্ছে আপনার নিয়ন্ত্রণ করে বা এক ধরনের প্রপাগান্ডা সেল হিসেবে পরিণত হয়েছে, মূলত হচ্ছে আমাদের লড়াইটা সেটার বিরুদ্ধে। আপনার বসুন্ধরা হচ্ছে কর্মসংস্থান নিশ্চিত করে, সেটা ডিফারেন্ট আলাপ, কিন্তু মিডিয়াকে যেভাবে কুক্ষিগত করেছে এটাকে কোনোভাবে আসলে মিডিয়া বলা যায় না। যেমন বসুন্ধরার বিরুদ্ধে পার্লামেন্টে কথা বলার কারণে আমার 80 ঘন্টায় আমার বিরুদ্ধে 99টা হচ্ছে করা হয়েছে, এবং ব্যক্তিগত হুমকি দামকি এগুলো তো রেগুলার ইভেন্ট, এগুলা নিয়ে আসলে ওইভাবে পাত্তা দেওয়ার মতো আমি কিছু মনে করি না, কারণ এটা করবে, তাদের কাজ এটা করা, আর আমাদের কাজ এটার বিরুদ্ধে যৌক্তিক বিরোধিতা অব্যাহত রাখা। বসুন্ধরার মিডিয়া যেগুলো রয়েছে এগুলো হচ্ছে দেখবেন হচ্ছে এই বসুন্ধরার ভূমি দখলের বিরুদ্ধে কথা বলবে না, ধর্ষণের বিরুদ্ধে কথা বলবে না। তো এটা আমরা আমাদের জায়গা থেকে কথা বলবো। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদের